তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো যে স্যার আপনি যেভাবে পয়েন্ট ধরে ধরে অ্যাপ্লিকেশন লেখা শিখিয়েছিলেন ওইভাবে এডিটোরিয়াল লেটার লেখা যায় না? নিশ্চয়ই যায়। আজকের ক্লাসে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে এডিটোরিয়াল লেটার লিখতে হয়, ইভেন সাবজেক্ট লেখার সময় কিভাবে লিখতে হবে এবং প্রথম সেন্টেন্সটা লেখার সময় সেটা কিভাবে কমপ্লিট করতে হবে, এই সব বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে আলোচনা করব, যাতে তোমরা যে কেউ আজকের পর থেকে যে কোনো এডিটোরিয়াল লেটার লিখে ফেলতে পারবে। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। লেটস গেট স্টার্টেড। এডিটোরিয়াল লেটার নিয়ে আলোচনা করার শুরুতেই আগে বলে নিই, এডিটোরিয়াল লেটার আজকের দিনে কতটা গুরুত্বপূর্ণ। আমাদের পাড়ায়, আমাদের এলাকায়, শহরে বা আমাদের গ্রামে এমন যদি কোনো প্রবলেম থাকে যেটা দীর্ঘদিন ধরে সমাধান হচ্ছে না, এলাকার রাস্তাঘাটের অবস্থা খারাপ, স্ট্রিট লাইট মানে রাস্তার আলোগুলো কাজ করছে না, কোনো চাঁদা নিয়ে জুলুম হচ্ছে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বেড়ে গেছে, এক্ষেত্রে তোমরা কি করবে? তা তোমরা বড়জোর স্থানীয় থানা বা বিডিও অফিসে যাবে, মিউনিসিপ্যালিটিতে যাবে। যদি সেখানেও সমস্যার সমাধান না মেলে, তখন এই যে কোনো নিউজ পেপারের এডিটরকে যদি তুমি লেখো, এটা যদি সেখানে পাবলিশ করা হয়, তাহলে সেই সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কারণে এডিটোরিয়াল লেটার লেখাটা শেখাও খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া তুমি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা WBCS ইত্যাদি চাকরির পরীক্ষার্থী হও, তাহলে তো তোমাকে অবশ্যই শিখতে হবে। তাহলে আমরা শুরু করব লেখার প্যাটার্নটা দিয়ে। এই প্যাটার্নটার জন্যও কিন্তু মার্কস অ্যালট করা থাকে। মডার্ন সিস্টেম অনুযায়ী, ইন্টারন্যাশনালি এখন যেটা চলছে, আমি সেই অনুযায়ী প্যাটার্নটা এখানে লিখে নিয়েছি। কি লিখেছি না, প্রথমেই নিজের অ্যাড্রেস। এই অংশটা বলতে গিয়ে একটা কথা মনে রাখতে হবে, এক্সাম পেপারে নিজের পরিচয়, নিজের অ্যাড্রেসটা ডিসক্লোজ করা, বলে ফেলাটা ঠিক নয়। ওই জন্য তুমি ABC রোড, XYZ সিটি এইভাবে লেখাটাই ভালো। আর তুমি যদি চাও নিজের অ্যাড্রেস এখানে একটা কাল্পনিক যে কোনো অ্যাড্রেস বলবে, নিশ্চয়ই বলতে পারো। তার নিচে দেখো লিখেছি টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, কলকাতা, একটা যে কোনো অ্যাড্রেস আমি দিয়েছি। এখানে তুমি এই পত্রিকার পুরো অ্যাড্রেসও দিতে পারো। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, এই যে টু কথাটা, এটা কিন্তু আজকাল আর খুব একটা ব্যবহার করা হয় না। তুমি এই টু কথাটা অমিট করে দিতেও পারো। নিজের অ্যাড্রেস লেখার পরে একটু স্পেস দিতে হবে, দিয়ে টু দ্য এডিটর এই কথাটা লিখবে। এরপরে তোমাকে সাবজেক্ট লিখতে হবে এর পরের লাইনে। এই সাবজেক্টটা কিভাবে লিখবো স্যার, এটা তো খুব সমস্যায় পড়ে যায় প্রায় সময়। আমি কোয়েশ্চেনগুলো লিখে নেব, যখন আমি দেখাবো তোমাকে শুধুমাত্র কোয়েশ্চেনটা ফলো করেই সাবজেক্টটা কত সহজে বের করে নেওয়া যায়। কারণ সাবজেক্টটা কোয়েশ্চেনের মধ্যেই লুকিয়ে আছে, তোমরা অনেক সময় খুঁজে পাও না, কারণ সঠিক পদ্ধতিটা তোমরা জানো না। সেই কৌশলটাও আমি আজকে তোমাদের শেখাবো। এরপরে ডিয়ার স্যার বা শুধু স্যার বলে, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি, আপনার সম্মানিত পত্রিকার কলমের মধ্য দিয়ে, আই উড লাইক টু বলে আমি সেন্টেন্সটা ইনকমপ্লিট রেখেছি। কারণ কি নিয়ে লিখতে বলেছে সেটা কোয়েশ্চেন দেখে যখন আমি স্যাম্পল একটা লিখে দেখাবো, তখন এই সেন্টেন্সটা কমপ্লিট করে দেখাবো কত সহজে কোয়েশ্চেনটা থেকেই খুঁজে নিয়ে সহজেই এই সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলা যায়। এই কৌশলটাও তোমাকে আমি এখনই শেখাবো। তাহলে সাবজেক্ট আর এই প্রথম সেন্টেন্সটা যে কমপ্লিট করবে, এটা শুধুমাত্র কোয়েশ্চেন দেখেই করে নেওয়া সম্ভব। তোমাকে এক্সট্রা নিজস্ব কিচ্ছু বাড়তি লিখতে হবে না, শুধু এইটুকু অংশ ছাড়া। এই শুরুর এই ল্যাঙ্গুয়েজটা যে থ্রু দ্য কলামস বলে আমি যেটা লিখেছি, এর বদলে কিন্তু অনেক রকমের সেন্টেন্স লেখা যায়। এটা আমি একটু লিখে দেখাচ্ছি, সব রকম ভ্যারাইটিগুলো তুমি একবার একটু দেখে নাও। তাহলে দেখো, এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কন্টেন্ট মানে বডি অফ দ্য লেটার, নিউজ পেপারে তোমার যে লেখাটা পাবলিশ করা হবে, এই পর্যন্ত কিন্তু পাবলিশ করা হবে না।
এই যে মাঝখানে আমি যেটা লিখতে বলছি 8 to 10 সেন্টেন্সেস, 8 থেকে 10টা সেন্টেন্স, তুমি যদি WBCS ইত্যাদি পরীক্ষার্থী হও তাহলে তোমাকে আরো কয়েকটা সেন্টেন্স বেশি লিখতে হতে পারে। সেটা অবশ্যই আমি একেবারেই পয়েন্ট করে দেখিয়ে দেবো ঠিক কোন কথাগুলো তোমাকে বলতে হবে। তোমাকে নিজস্ব বেশি ভাবনা চিন্তা করতে হবে না, এই কৌশলটা তুমি শিখে যাবে আজকে এখনই। আমি তোমাকে একটা লিখে দেখাবো আর একটা সলভ করে মুখে মুখে বলে দেব। তারপরে দেখো শেষে লিখবো আন্ডার সাচ সার্কামস্ট্যান্সেস, মানেই হলো দেয়ারফোর, এর বদলে তুমি দেয়ারফোর লিখতে পারো। আই রিকোয়েস্ট দ্য অথরিটি কনসার্ন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি টু টেক নেসেসারি স্টেপস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এরও ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে, আমি সিচুয়েশন অনুযায়ী সেগুলো কি হওয়া উচিত সেগুলো আমি পরে পরে বলতে থাকবো। শেষে লিখবে, এখানে তুমি থ্যাংক ইউ কথাটা জুড়ে দিতে পারো, বা থ্যাঙ্কিং ইউ বললে কিন্তু কমা দিতে হবে, থ্যাংক ইউ বললে ফুল স্টপ দেবে। ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর্স ট্রুলি, ইয়োর্স ফেইথফুলি, ইয়োর্স ওবিডিয়েন্টলি, সিনসিয়ারলি ইয়োর্স, এরকম অনেক কথা বলা যায়। বলবে, বলে এখানে আমি দাগ দিয়ে রেখেছি, আসলে এখানে তোমাকে নিজের নাম লিখতে হবে। এটি হলো ইন্টারন্যাশনাল মডার্ন ফরম্যাট। আমাদের যে পুরানো পদ্ধতি সেভাবেও লিখতে পারো। তখন কি করবে না, সরাসরি টু দ্য এডিটর বা দ্য এডিটর এইখান থেকে শুরু করবে, আর নিজের অ্যাড্রেসটা আর ডেট এই যে লিখেছি এটা তখন করবে কি, তখন ওটা এই দিকে লিখবে, আর ইয়োর সিনসিয়ারলিটা চলে যাবে এই দিকে। অ্যাপ্লিকেশনেও আমি এইভাবেই শিখিয়েছিলাম পুরানো ফরম্যাটে। তোমার যেটা পছন্দ তুমি সেটাই করবে। এখন দেখো এই অংশটা লেখা, এই অংশটা লেখা, সাবজেক্ট লেখা, আর এই ইয়োর সিনসিয়ারলি এই কথাগুলো বলা, এই অংশটাকে বলে ফর্ম। এটা লেখার জন্য নম্বর পাওয়া যায়, কিন্তু নো মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড ইফ দেয়ার ইজ নো কন্টেন্ট। এটাই হলো নিয়ম। তুমি যদি মাঝখানের কন্টেন্ট খালি রাখো, ফাঁকা রাখো, তাহলে কিন্তু এই ফর্মটা প্যাটার্নটা লেখার জন্য কোনো অ্যাওয়ার্ড মানে কোনো মার্কস পাবে না, তোমাকে মাঝখানে লিখতেই হবে। তাহলে প্রথম সেন্টেন্সটা লেখা খুব সহজ, কোয়েশ্চেন দেখেই লেখা হয়ে যাবে। লাস্টের সেন্টেন্সটা তো বড্ড কমন, আমি ভ্যারাইটিগুলো বলে দেব। আর মাঝখানে বডি অফ দ্য লেটার কি লিখবে, এই কৌশলটাই তুমি আজকের ক্লাসে শিখতে চলেছো। তাহলে এসো আমি একটা স্যাম্পল নিয়ে নিই, কোয়েশ্চেন নিয়ে তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি পরপর দুটো স্যাম্পল নিচ্ছি, নিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি কত সহজে এটা লিখে ফেলা যায়। এবার আমি করব কি না, এই অংশটা আমি আর লিখবো না, আমি সরাসরি সাবজেক্ট দিয়ে শুরু করব। যেহেতু এটা লেখাটা তুমি শিখে গেছো কিভাবে লিখতে হয়, আমি স্পেসটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি সাবজেক্টটা উপরে লিখে শুরু করব। তুমি খাতায় লেখার সময় এই অংশটা তার আগে লিখে নেবে, অথবা ওল্ড প্যাটার্নে তুমি লিখতে চাইলে সেটা তুমি করে নেবে। দেখো তাহলে প্রথমে আমরা শিখব কিভাবে সাবজেক্ট লিখতে হয়, এবং ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স যেটা বলেছিলাম যে কমপ্লিট করতে হবে, ওই সেন্টেন্সটা কোয়েশ্চেনটা দেখেই কমপ্লিট করা যায়, খুব সহজ। এটা একটু শিখে নিই। দেখো দেখো আমি 3টে কোয়েশ্চেন লিখে নিয়েছি। এগুলো কখনো WBCS এক্সামে এসেছে, কখনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এক্সামে এসেছে। আমি সেই রকমই কোয়েশ্চেন সিলেক্ট করে নিয়েছি, কাল্পনিক কোয়েশ্চেন নয়। রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি, ইংলিশ ডেইলি মানে ইংরেজি কোনো পত্রিকা। কমপ্লেইনিং এগেনস্ট, প্রতিবাদ জানিয়ে, কিসের প্রতিবাদ জানাতে হবে না, এক্সটর্শন অফ সাবস্ক্রিপশন, জোর করে চাঁদা আদায়। সাবস্ক্রিপশন মানে চাঁদা। ফর রিলিজিয়াস ফেস্টিভ্যালস, ধর্মীয় উৎসব অনুষ্ঠানে যে জোর করে চাঁদা আদায় করা হয়, এর বিরুদ্ধে কমপ্লেন করে একটা লেটার লিখতে বলা হচ্ছে। তাহলে আমি এই যে কোয়েশ্চেনটা দেখে কি করে বুঝবো যে এর সাবজেক্ট কি? খুব সহজ। দেখো তুমি এই রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এই পর্যন্ত তো কমন। তারপরে দেখো একটা আইএনজি যুক্ত ভার্ব দেওয়া আছে এবং তারপরে একটা প্রিপোজিশন রয়েছে। এইটাই আমাদের হেল্প করবে এই সাবজেক্ট আর ফার্স্ট সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য। তাহলে কি করব, এই আইএনজি যুক্ত ভার্বের পরে যে প্রিপোজিশনটা দেখতে পাচ্ছ, এর পর থেকে বাকি অংশটা তোমার সাবজেক্ট।
তাহলে এখানে সাবজেক্ট কি? এক্সটরশন অফ সাবস্ক্রিপশন ফর রিলিজিয়াস ফেস্টিভ্যালস। তাহলে এইভাবে তখন সাবজেক্ট লিখবে এক্সটরশন অফ সাবস্ক্রিপশন ফর রিলিজিয়াস ফেস্টিভ্যাল। এই সাবজেক্টটার পরে ফুল স্টপ দেবে না, আর এখানে এটাকে আন্ডারলাইন করতেই হবে, তার কোনো মানে নেই। এবার এই কোয়েশ্চেনটা দেখে ফার্স্ট সেন্টেন্সটা কিভাবে কমপ্লিট করব? আমি ফার্স্ট সেন্টেন্সের অপশন তোমাকে যা দেখিয়েছি তার মধ্যে মোস্ট কমন, যেটা মোস্ট পপুলার, আমি সেটাই বেছে নিয়েছি। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি আই উড লাইক টু বলে এই যে প্রিপোজিশনটা দেওয়া আছে, এর পরে তুমি মতামত জানাচ্ছ না কমপ্লেন করছো না প্রটেস্ট করছো, এই ভার্বটাও নেব কোয়েশ্চেন থেকেই। তাহলে ওই যে আইএনজি যোগ করা ভার্বটার কথা বললাম, এই ভার্বটাকেই এরপরে ইউজ করব, কিন্তু তারপরে এর আগে পর্যন্ত আর নিলাম না। তাহলে এই ভার্বটা থেকে যেহেতু টু এর পরে লিখছি, মানে ইনফিনিটিভ হবে, এই ভার্বের আইএনজিটাকে বাদ দিয়ে লিখবো। তাহলে কি লিখবো না, টু কমপ্লেন এগেনস্ট, পুরোটা লিখবো, বাকিটা এগেনস্ট বলে ওই এক্সটরশন অফ সাবস্ক্রিপশন থেকে এই রিলিজিয়াস ফেস্টিভ্যালস পর্যন্ত আমি ডট ডট দিলাম। তুমি কিন্তু ডট ডট দেবে না, তুমি পুরো কথাটা এখানে বসিয়ে দেবে, তাহলেই ফার্স্ট সেন্টেন্সটা সুন্দরভাবে কমপ্লিট হবে। তোমাকে নিজেকে বেশি কিছু বানাতে হবে না, শুধু এইটুকখানি, এই কটা মাত্র ওয়ার্ড, এই 3টে 6টা 9টা 10 11টা ওয়ার্ড তুমি মনে রাখতে পারলেই প্রথম সেন্টেন্সটা তুমি সুন্দর কমপ্লিট করতে পারবে, এবং তোমার এক্সামিনারও খুব খুশি হবেন। এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি এখানে দেওয়া থাকতো ইন ইওর লোকালিটি, তাহলে কি করবে না, তখন এখানে ইন ইওর লোকালিটি লিখবে না, ইন আওয়ার লোকালিটি লিখতে হবে, অথবা তোমার লোকালিটির নাম দিতে হবে। আমি বললাম কোয়েশ্চেনে নিজের লোকালিটির নামটা ডিসক্লোজ করা ঠিক নয়, এই কারণে তুমি ইন আওয়ার লোকালিটি লিখে, ইওরের বদলে আওয়ার লোকালিটি লিখে সেন্টেন্সটা কমপ্লিট করবে। এবার এসো পরের কোয়েশ্চেনটা যদি থাকে, এটাও ডাব্লিউবিসিএস এর একটা কোয়েশ্চেন, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার, এই পর্যন্ত কমন। এক্সপ্রেসিং ইওর কনসার্ন, দেখো এই যে আইএনজি যোগ করা ভার্বটা আমরা খুঁজছিলাম, পেয়েছি। এরপরে প্রেপোজিশনটা দরকার, ইওর কনসার্ন অ্যাবাউট, এইখানে এসে প্রেপোজিশনটা পেয়ে গেলাম। এই দুটোই আমার দরকার সাবজেক্ট আর ফার্স্ট সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য। তাহলে বাকি পড়ে রইল, দেখো দ্য ইনক্রিজিং এক্সোডাস অফ ব্রাইট স্টুডেন্টস ফ্রম আওয়ার কান্ট্রি, যেটাকে ব্রেন ড্রেন বলা হয়। খুব বুদ্ধিমান ছাত্ররা আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে পড়াশুনো এবং চাকরির জন্য। ফ্রম ইউর কান্ট্রি সিকিং একাডেমিক, দেখো আবার একটা আইএনজি যোগ করা ভার্ব এসে গেছে, মানে তোমাদের যাদের সিম্পল সেন্টেন্স বা ক্লজের আইডিয়া আছে, বুঝতে পারছো, এটা কিন্তু আবার একটা ছোট্ট সেন্টেন্সকে জুড়ে ঢুকিয়ে দেওয়া আছে। আমরা যেটা আর ইউজ করব না, এইখানেই থেমে যাব, এই পরের এই সেন্টেন্সের এত বড় পার্টকে আর সাবজেক্টে ইউজ করব না আমরা। তাহলে এবার দেখো এখানে সাবজেক্ট লিখতে হবে কি না, বলেছিলাম এই প্রিপোজিশনটার পর থেকে বাকিটা। তাহলে বলবো দ্য ইনক্রিজিং এক্সোডাস অফ ব্রাইট স্টুডেন্টস ফ্রম আওয়ার কান্ট্রি, অথবা ফ্রম ইন্ডিয়া, ফ্রম বাংলাদেশ, ফ্রম নেপাল, এরকম দেশের নামটা বলে দেব। আওয়ার কান্ট্রিও বলতে পারো। এবার স্যার তাহলে ফার্স্ট সেন্টেন্সটা এখানে কি বলবো না, প্রথম সেন্টেন্সটা আবার দেখো, থ্রু দ্য কলামস, এই সেন্টেন্সটাই যদি রাখি, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি আই উড লাইক টু, এবার এই আইএনজি যুক্ত ভার্বটার আইএনজিটা বাদ দিয়ে বসাবো এক্সপ্রেস, ইওরের বদলে বলতে হবে মাই কনসার্ন ওভার অর অ্যাবাউট দ্য
ইনক্রিজিং এক্সোডাস বলে বাকি যা আছে পুরোটাই বলবো, এবারে আর কাটবো না, এখানে আর কেটে নেব না, কারণ সাবজেক্টে অত বেশি বলতে নেই, কিন্তু সেন্টেন্সে তো বলা যাবে। শুধু ইওরের বদলে আওয়ার বলবো। তাহলে সেন্টেন্সটা কি হবে একবার বলে দিই, দেখে নাও পুরো। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন ওভার অর অ্যাবাউট দ্য increasing exodus of bright students from our country seeking academic and career opportunities elsewhere। সুন্দর বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার 3 নম্বর কোয়েশ্চেনে দেখো, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি, এ পর্যন্ত কমন। প্রটেস্টিং, এই যে আইএনজি যোগ করা ভার্বটা দেখতে পাচ্ছ, এগেইনস্ট প্রিপোজিশন তারপরেই দেওয়া আছে, তাহলে সাবজেক্টের জায়গায় প্রিপোজিশনের পর থেকে লিখব। আবার বলছি, সাবজেক্টের জায়গায় প্রিপোজিশনের পর থেকে লিখব বাকিটা। দ্য ইউজ অফ প্লাস্টিক কাপস অ্যান্ড পলিথিন ব্যাগস হয়ে গেল। ফার্স্ট সেন্টেন্সটা কি হবে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, তোমরা কমেন্ট করে দেখাও, আমি দেখতে চাই তোমরা শিখছো বা বুঝছো কি না। তোমরা শিখলে তবেই আমার প্রচেষ্টা সফল হবে। এই পর্যন্ত দেখার পরে তোমাদের যদি মনে হয় যে না, আজকের ক্লাসটা থেকে তোমরা ভালো শিখতে পারছো বা আরো শিখতে পারবে, তাহলে ভিডিওটায় অবশ্যই এক্ষুনি একটা লাইক দাও। তাহলে এসো এবার আমরা মিডল পার্ট মানে বডি অফ দ্য লেটার, যেটা পাবলিশ করা হবে নিউজ পেপারে, এই যে বলেছিলাম মিনিমাম 8 থেকে 10টা সেন্টেন্স লিখতে হবে, এটা নির্দিষ্ট সেন্টেন্স কি লিখতে হবে আমি তোমাকে বলে দেব, যে কোন কোন কথাগুলো বলতে হবে। তোমাকে নিজস্ব বেশি ভাবনা চিন্তা করতে হবে না। তুমি যদি অ্যাপ্লিকেশন রাইটিং এর ক্লাসটা দেখে থাকো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে সেটা করে ফেলা যায়। তাহলে এসো প্রথম এক্সাম্পলটা শুরু করি। আমি কোয়েশ্চেনটা কি লিখে নিয়েছি একবার দেখে নাও। রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর গ্রিভ্যান্স, তোমার ক্ষোভের কথা জানিয়ে, এগেনস্ট স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের অভাব, স্কারসিটি মিন্স অভাব, ইন সামার, গ্রীষ্মকালে পানীয় জলের অভাব, এই নিয়ে তুমি আগে পঞ্চায়েত বা বিডিও অফিসে ক্ষোভের কথা জানিয়েছো, সমাধান করতে বলেছো, কোনো কাজ হয়নি, তাই এবার এডিটরকে চিঠি লেখা হবে। তাহলে প্রথমেই টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান যা লেখার বলেছিলাম। এবার সাবজেক্ট কিভাবে লিখবো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে এই আইএনজি যুক্ত ভার্বটা ছিল যেটা এক্সপ্রেসিং, এরপরে প্রিপোজিশনটা ছিল এগেইনস্ট, এর পরের অংশটা আমরা সাবজেক্ট লিখে নিয়েছি। স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন সামার, এই কথাটা এখানে বলে দিলে ভালো হতো, বলা হয়নি, তোমরা বলতেই পারো। পরপর যে স্টেপগুলো, এই কথাগুলোকে কিভাবে কত সহজে বললেই কত সুন্দর একটা এডিটোরিয়াল লেটার লেখা হবে একবার দেখে নাও। তাহলে বলেছিলাম যে যদি সেটা আঞ্চলিক সমস্যা হয়, তোমার লোকালিটির সমস্যা হয়, তাহলে তোমার লোকালিটির কথাটা উল্লেখ করবে। এক্সাম পেপারে তুমি সেটা XYZ ভিলেজ বা XYZ টাউন লিখে দিলে, আর কাল্পনিক একটা নাম দেওয়া যায়। আমি লিখেছি দেখো, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি আই উড লাইক টু, এই পর্যন্ত আমার প্যাটার্ন অনুযায়ী লিখতে বলেছিলাম, আর বাকি অংশটা বলেছিলাম কোয়েশ্চেন থেকে নিয়ে নিতে। তাহলে এই যে এক্সপ্রেসিং আইএনজি যুক্ত ভার্বটা, এর আইএনজিটা বাদ দিয়ে ওইখান থেকে বাকিটা নিয়েছি। এক্সপ্রেস ইওর গ্রিভ্যান্স এর বদলে মাই গ্রিভ্যান্স, এগেইনস্ট স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, স্কারসিটি অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার লিখেছি, পিওর কথাটা অ্যাড করেছি, হ্যাঁ নাও তুমি করতে পারো। ইন সামার, ইন আওয়ার লোকালিটি ইন সামার, তাহলে আমাদের এলাকায় যে পানীয় জলের অভাব দেখা দেয় গ্রীষ্মকালে, এই নিয়ে প্রথম সেন্টেন্সটা বললাম। এরপরে কি বলতে বলেছি না, এরপরে বডি অফ দ্য লেটার, যেটা তোমার কাছে লেখা সবচেয়ে বেশি কঠিন মনে হয়, এটাকে আমি একটা সূত্রে বেঁধে দিচ্ছি। দেখো, অল্প কটা পয়েন্ট বললেই হবে। কি বলবে না, ডেসক্রাইব ইওর প্রবলেম, এবারে তোমার প্রবলেমটা ডেসক্রাইব করতে হবে। তোমার কোয়েশ্চেন পেপারে কিছু হিন্টস দেওয়া থাকতে পারে, এখানে সেটাও তোমাকে হেল্প করবে। তাহলে ডেসক্রাইব ইওর প্রবলেম, সমস্যাটা বলতে হবে। তুমি হয়তো ভাবছো স্যার সেটা যদি বলতেই পারতাম তাহলে তো লেখা শিখেই যেতাম।
কি বলতে হবে আমি সেটাও তোমাকে পার্টিকুলারলি বলে দিচ্ছি। না, প্রথমে মেনশন দ্য মেন প্রবলেম, মূল যে প্রবলেমটা সেটা তুমি অল্প এক কথাই বলো। দেখো কি বলছি, আই লিভ অ্যাট XYZ ভিলেজ এভরি সামার। প্রবলেমটা হলো প্রত্যেক গ্রীষ্মকালে দেয়ার ইজ আ স্কারসিটি অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে বিশুদ্ধ পানীয় জলের একটা অভাব দেখা দেয় প্রত্যেক গ্রীষ্মকালে। এইটি হলো সমস্যা। এবার ইনকনভেনিয়েন্সেস, এর ফলে তোমার কি কি প্রবলেম হয়, অসুবিধা কি কি হয়, এই কথাগুলো বলছি। দেখো, আবার এটা কয়েকটা সেন্টেন্সে বলবো, বাংলায় তুমি সেন্টেন্সগুলো ভেবে নিয়ে আমি যেভাবে ট্রান্সলেট করতে তোমাকে শিখিয়েছি, এ নিয়ে অনেকগুলো ক্লাস নিয়েছি। তুমি যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে কিভাবে বাংলাকে ইংরাজি সেন্টেন্সে কনভার্ট করতে হয়। সেন্টেন্সটা ছোট হোক আর বড় হোক সেটা তুমি সহজেই পেরে যাবে। দেখো অসুবিধাগুলো কি, দেয়ার ইজ নো ট্যাপ ওয়াটার সাপ্লাই ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে কোনো ট্যাপ ওয়াটার সাপ্লাই নেই। উই অল হ্যাভ টু ডিপেন্ড, এই যে হ্যাভ টু ইউজ করেছি, আমাদের ডিপেন্ড করতে হয়, আমরা বাধ্য। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, ওয়ার টু কিভাবে ইউজ করতে হয়, কখন কাজে লাগে, এ নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, তুমি সেটা প্রয়োজন মনে হলে দেখে নেবে এই ক্লাসটা শেষ করে। উই অল হ্যাভ টু ডিপেন্ড, আমাদের সবাইকে নির্ভর করতে হয়। অন টিউবওয়েলস, টিউবওয়েলের উপরে নির্ভর করতে হয় কারণ আমাদের গ্রামে কোনো ট্যাপ ওয়াটার নেই। বাট ইন সামার দিস টিউবওয়েলস গো ড্রাই, গ্রীষ্মকালে এই টিউবওয়েলগুলো শুকিয়ে যায়। উই হ্যাভ টু গো টু আওয়ার নেবারিং ভিলেজেস, আমাদের পার্শ্ববর্তী গ্রামগুলোতে যেতে হয়। টু কালেক্ট ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল সংগ্রহ করার জন্য। তাহলে পানীয় জল আনার জন্য আমাদের পার্শ্ববর্তী গ্রামগুলিতে যেতে হয়, এই হলো আমাদের সমস্যা। এবার কি বলতে বলেছি, কজ অর রিজন, যদি এর কারণ কি তোমার জানা থাকে, সব ক্ষেত্রে কিন্তু কারণ নাও জানা থাকতে পারে, যদি জানা থাকে সেটা বলবে, তার মানে এই পয়েন্টটা সব ক্ষেত্রে কাজে নাও লাগতে পারে। কারণটা আমি এখানে বলেছি, দেখো দেয়ার আর আ ফিউ মিনারেল ওয়াটার প্ল্যান্ট নিয়ার বাই, আমাদের আশেপাশে কয়েকটা মিনারেল ওয়াটারের প্ল্যান্ট আছে, ওই যে বোতলে করে বা ড্রামে করে যে জলগুলো বিক্রি হয় এদের প্ল্যান্ট রয়েছে, প্ল্যান্ট মানে ফ্যাক্টরি। নিয়ার বাই দ্যাট ড্র আন্ডারগ্রাউন্ড ওয়াটার, যেগুলো মাটির নিচের জল, ভূগর্ভস্থ জল ওরা তুলে নেয়। ইন মেনি এরিয়াস, আবার অনেক এলাকায় ফার্মার্স ইউজ আন্ডারগ্রাউন্ড ওয়াটার, কৃষকরা তারা ওই ডিপ টিউবওয়েল ইত্যাদি দিয়ে মাটির তলার জল তারা ব্যবহার করে ফর কাল্টিভেশন, চাষবাসের জন্য। মানে আমি বলতে চাইছি এই মাটির নিচের জল, ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার জন্য আমাদের টিউবওয়েলগুলো গ্রীষ্মকালে ড্রাই হয়ে যায়। অ্যাজ আ রেজাল্ট উই সাফার আ লট, এর ফলে আমাদের অনেক ভুগতে হয়, এই হলো আমাদের সমস্যা। তাহলে কারণ এখানে যেহেতু বলা গেছে আমরা কারণটা বলেছি। এরপর কি বলতে বলেছি না, স্টেপস টেকেন। তাহলে শুধু সমস্যার কথা নয়, এখানে বেশ কয়েকটা কথা রয়েছে। এই পয়েন্টগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার মাথায় বাংলা সেন্টেন্সের কোনো অভাব হবে না, আর সেগুলোকে তুমি ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে পারলেই তোমার একটা খুব সুন্দর লেখা তৈরি হয়ে যাবে। তাহলে এই পয়েন্টগুলো তুমি মনে রাখবে। তাহলে এবারে স্টেপস টেকেন, প্রথমেই হুট করে এডিটরকে লিখে বসবো না, আগে কোথাও কোনো কমপ্লেন করেছি এই কথাটা বলবো। এর জন্য কি আমরা আগে কোথাও কোনো স্টেপ নিয়েছি যে কাজ হয়নি তাই আমি এডিটরকে লিখছি, সে কথা বলছি। দেখো, উই অ্যাপিল টু দ্য পঞ্চায়েত অ্যান্ড দ্য বিডিও, আমরা পঞ্চায়েত এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে বিডিওর কাছে আমরা অ্যাপিল, আবেদন করেছিলাম ফর ট্যাপ ওয়াটার সাপ্লাই, যে আমাদের পানীয় জলের যে ট্যাপ কলের লাইন থাকে সেই সাপ্লাইয়ের ব্যবস্থা করুন। বাট অফ নো ইউজ, মানে এতে কোনো কাজ হয়নি। তাহলে এই যে আগে একটা স্টেপ নিয়েছিলাম এই কথাটা বললাম। এবার দেখো প্রবাবল সলিউশন, এর সম্ভাব্য কোনো সমাধান যদি তোমার জানা থাকে, তুমি যেটা চাইছো, এক্সপেক্ট করছো যে এটা করা হোক, এবার সেটা বলতে হবে।
আর তার সাথে যে সমাধান তুমি চাইছো সেটার জন্য রিকোয়েস্ট করতে হবে। তাহলে এখানে সমাধান তো ওই একটাই, যে পানীয় জলের ব্যবস্থা করতে হবে আর আন্ডারগ্রাউন্ড যে ওয়াটারের ইউসেজ ব্যবহার এটা কম করতে হবে। তাহলে এখানে আমিও যে সলিউশনের কথা সমাধান দেব ওইটাই আমার চাই। তাহলে এখানে এই প্রবাবল সলিউশন মানেই হলো আমার সমাধানটার জন্য আমি একেবারে এই দুটোকে রিকোয়েস্ট করে নিয়েছি একটা সেন্টেন্সের মধ্যেই। এখানে যেহেতু আলাদা করে আর বলার কিছু নেই, আমি যে সমাধানের প্রস্তাব দিচ্ছি ওইটাই আমার চাই, এই জন্য এখানে আলাদা পয়েন্ট করতে হয়নি। কোনো কোনো ক্ষেত্রে এই দুটো পয়েন্ট আলাদা করে কাজে লাগতে পারে। তুমি এই 6টা পয়েন্ট মনে রাখো। দেখো কি লিখেছি, দেয়ারফর আই রিকোয়েস্ট দ্য হায়ার অথরিটি, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, টু টেক নেসেসারি স্টেপস, যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব, অ্যান্ড সলভ আওয়ার প্রবলেম, এবং আমাদের সমস্যাটা সমাধান করার জন্য। তাহলে এইভাবে দেখো, এই মাত্র 6টা পয়েন্টকে কাজে লাগিয়ে আমি কত সুন্দরভাবে সহজ ভাষায় একটা এডিটোরিয়াল লেটার লিখে ফেলা গেল। এখানে কোনো কঠিন কঠিন শব্দ ব্যবহার করার খুব একটা প্রয়োজন নেই। তুমি যদি জেনে থাকো সঠিক ব্যবহার, সেরকম ওয়ার্ড ফ্রেজ কিছু ইউজ করতেই পারো, ল্যাঙ্গুয়েজটা ভালো হয়। তা না হলে খুব সহজ ভাষাতে লিখলেই হবে। আসল কথা হলো লেখার মধ্যে যদি কোনো মিস্টেক না থাকে, এরর না থাকে, ভুল না থাকলে এই পয়েন্টগুলো কাজে লাগাবে। আর কোয়েশ্চেনে যদি কোনো হিন্ট দেওয়া থাকে, এইটা কাজে লাগাতে পারলেই তুমি ফুল মার্কস পাবে। এখানে কঠিন কঠিন সেন্টেন্স বা ওয়ার্ড বলার জন্য কোনো নম্বর নেই আলাদা করে, কোনো এক্সট্রা রিওয়ার্ড নেই। এইবার আমরা যেহেতু ওল্ড ফরম্যাটে লিখছি, এখানে ইওর সিনসিয়ারলি, ইওর ট্রুলি কথাগুলো লিখবে, এই ডান দিকে নিচে নিজের নাম লিখবে, আর লেফট হ্যান্ড সাইডে তোমাকে লিখতে হবে তোমার প্লেস আর ডেট। তাহলে প্লেসের বদলে তুমি XYZ ভিলেজ লিখতে পারো, আর নিচে ডেটটা বসিয়ে দিলেই এই লেটারটা কমপ্লিট হবে। এর আগে ওই থ্যাংক ইউ বা থ্যাংকিং ইউ এই কথাটা বলতে পারো যদি তোমার ইচ্ছে হয়। তাহলে এরপরে আরেকটা এক্সাম্পল দেখে নিয়ে এসো। দেখো, স্যাম্পল লেটার হিসাবে আমি নিয়েছি ওই চাঁদা আদায় নিয়ে আমি যে কোয়েশ্চেনটা প্রথমে লিখেছিলাম। তাহলে ওখান থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো সাবজেক্ট কি হবে। দেখো, এক্সটরশন অফ সাবস্ক্রিপশন ফর রিলিজিয়াস ফেস্টিভ্যালস। প্রথম সেন্টেন্সটাও আমি তোমাকে শিখিয়েছিলাম কিভাবে লিখতে হয়। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি আই উড লাইক টু কমপ্লেইন এগেইনস্ট এক্সটরশন অফ সাবস্ক্রিপশন বিফোর রিলিজিয়াস ফেস্টিভ্যালস। বাংলা সেন্টেন্সগুলো চেষ্টা করবে সবসময় সহজ ভাষা ব্যবহার করতে, যাতে তুমি সহজেই ট্রান্সলেট করতে পারো। আমি এখানে যে লেখাগুলো লিখেছি তার মধ্যে কিছু সহজ কথা, কিছু একটু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে, কিন্তু এগুলো তোমার কাছে কঠিন মনে হলে তুমি সহজ সেন্টেন্স দিয়ে রিপ্লেস করবে। সেটা কিভাবে করবে আমি দেখিয়েও দিচ্ছি। তাহলে এখানে রিলিজিয়াস ফেস্টিভ্যালস কোয়েশ্চেনে যদি বলা থাকে ইন ইওর লোকালিটি, তাহলে সেন্টেন্সটা বলবো, তা না হলে লোকালিটির প্রশ্নটা আসবে না। এরপরে ডেসক্রাইব ইওর প্রবলেম, তোমার সমস্যাটা বর্ণনা করতে হবে। যদি সেটা বলার আগে তুমি একটা দুটো ইন্ট্রোডাকশন দিতে পারো, দেবে। বেঙ্গল ইজ আ ল্যান্ড অফ ফেস্টিভ্যালস। তাহলে এবারে সমস্যাটার কথা বলবো আর অসুবিধাগুলোর কথা বলবো। দেখো, অন দ্য ইভ অফ দিস ফেস্টিভ্যালস, এই উৎসবের আগে প্রাককালে, মেম্বার্স অফ ভেরিয়াস ফেস্টিভ্যাল কমিটিজ, এই উৎসব কমিটির যে সদস্যরা মুভ ফ্রম ডোর টু ডোর, এরা বাড়ি বাড়ি যায়, অ্যান্ড ডিম্যান্ড সাবস্ক্রিপশন, এরা চাঁদা দাবি করে, ফ্রম রেসিডেন্টস, অধিবাসীদের কাছ থেকে, বাসিন্দাদের কাছ থেকে। অফেন দেয়ার ডিমান্ড বিকামস, মাঝে মাঝে তাদের দাবিটা বিকামস টু এক্সরবিট্যান্ট, বড্ড বেশি হয়ে যায়, ফর ওয়ান টু পে, কারো দেওয়ার পক্ষে বড্ড বেশি হয়ে যায়। এই সেন্টেন্স যদি তোমার কঠিন লাগে, তার মানে বলতে চাইছে কি, অনেক সময় আমরা তাদের দাবি মতো চাঁদা দিতে পারি না। অফেন উই ক্যান নট স্যাটিসফাই দেম, অফেন
উই ক্যান নট পে হোয়াট দে ডিমান্ড। তোমাকে কঠিন ভাষা ব্যবহার করে শেক্সপিয়ার হওয়ার দরকার নেই, ভুল না হলেই তুমি ফুল মার্কস পাবে, ভুল হওয়া চলবে না। তুমি সেরকম তোমার ক্ষমতা অনুযায়ী সহজ সেন্টেন্স নেবে। ইফ আ পারসন এক্সপ্রেসেস, তাহলে সমস্যাটা বলছি, এতে আমাদের কি অসুবিধা হয়। ইফ আ পারসন এক্সপ্রেসেস হিজ ইনএবিলিটি, কেউ যদি তাদের অক্ষমতার কথা জানায় যে দিতে পারছি না অত টাকা, টু পে দ্য অ্যামাউন্ট ডিমান্ডেড, যতটা অ্যামাউন্ট তারা চেয়েছে যদি দিতে না পারি, হি ইজ নট অনলি ইনসাল্টেড, তাকে শুধু যে ইনসাল্ট মানে অপমান করা হয় তাই নয়, বাট অলসো হ্যারাসড, তাকে বিভিন্নভাবে হ্যারাস করা হয়, অ্যান্ড থ্রেটেন্ড উইথ ডায়ার কনসিকোয়েন্সেস, এবং তাদের থ্রেট দেওয়া হয়, ভয় দেখায় যে এর ফল কিন্তু খুব খারাপ হবে। কনসিকোয়েন্সেস মানে ফল। সাম অফ দ্য সাবস্ক্রিপশন কালেক্টরস, এই চাঁদা আদায়কারীদের মধ্যে কয়েকজন আবার গো বিয়ন্ড মিয়ার থ্রেটেনিং, শুধুমাত্র এই থ্রেট দেওয়াতেই আবদ্ধ থাকে না, তার বাইরে চলে যায়, অ্যান্ড ম্যান হ্যান্ডেল, মারধর করে, দ্য পারসন আনএবল টু ফুলফিল দেয়ার ডিম্যান্ড, তাদের দাবি যে ফুলফিল করতে পারে না তাকে মারধর করে উল্টে আবার কখনো কখনো, এমন ঘটনা ঘটেই তো। উই কমপ্লেন্ড, এবারে অসুবিধাগুলো বলা হয়ে গেল। কজ, রিজনটা কি? এই ক্ষেত্রে ফেস্টিভ্যাল একটা রিজন, আরেকটা রিজনের কথা বলছি, তার সঙ্গে স্টেপস টেকেন। এখানে কজ বা রিজন আলাদা করে বলতে হচ্ছে না, এই পয়েন্টটা সব ক্ষেত্রে বলার দরকার পড়বে না। কোন কোন ক্ষেত্রে তাহলে স্যার দরকার পড়বে না? মনে করো তোমাকে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে যার সাবজেক্ট হলো স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন ইয়োর ভিলেজ। তোমাদের গ্রামে পানীয় জলের অভাব দেখা দিয়েছে, মানে টিউবওয়েল, হ্যান্ড পাম্প ইত্যাদি থেকে জল উঠছে না, তার একটা কারণ আছে, সেইটার কারণ তখন কজটা বলা যায়। তাহলে কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে অসুবিধার কারণ থাকে, আর এখানে পুরোটাই তো কারণ, চাঁদা নিচ্ছে এই তো কারণ, তার মানে এক্ষেত্রে আলাদা করে রিজনটার বলার দরকার পড়ছে না, সেটা অলরেডি বলা হয়ে যাচ্ছে। তাহলে এটা কখনো প্রয়োজন হয় আর কখনো প্রয়োজন হয় না, নিশ্চয়ই বুঝতে পেরেছ কখন বলতে হবে। আবার তোমার কোয়েশ্চেনের পয়েন্ট মানে হিন্টস দেওয়া আছে, সেখানে যদি কিছু ইনফরমেশন দেওয়া থাকে সেটা দেখেও তুমি বলতে পারবে। এবার এসো স্টেপস টেকেন, কারণ তুমি প্রথমেই এডিটরকে একটা সামান্য সমস্যার জন্য চিঠি লিখে ফেলবে, এটা তো হতে পারে না। তুমি নিশ্চয়ই আগে কোথাও কমপ্লেন করেছিলে, সেখানে কাজ হয়নি, তবেই তো তুমি এডিটরকে জানাচ্ছ। তাহলে সেটা বলি, দেখো এই দুটো পয়েন্টকে আমরা 3 আর 4 একসাথেই বলছি কিভাবে একটু দেখো। উই কমপ্লেন টু দ্য পুলিশ, আমরা পুলিশের কাছে কমপ্লেন করেছিলাম রিপিটেডলি, বারবার, বাট দে আর ইনডিফারেন্ট, কিন্তু তারা উদাসীন। দে টুক নো স্টেপ এগেনস্ট দেম, তারা ওদের বিরুদ্ধে কোনো স্টেপই নেয়নি। দে ওয়ার মিয়ার অনলুকার্স, তারা শুধুমাত্র দর্শক। কেন? ওই যে রিজন, সেটাও বলা হচ্ছে। এবার দেখো, দিস সাবস্ক্রিপশন কালেক্টরস, এই চাঁদা আদায়কারীরা, আর মোস্টলি অ্যান্টি সোশ্যালস, তারা হলো মূলত সমাজ বিরোধী। হু আর ব্লেসড বাই লোকাল পলিটিক্যাল লিডার্স, যারা স্থানীয় রাজনৈতিক নেতাদের আশীর্বাদ ধন্য। অথবা এই সেন্টেন্সটা তুমি এমনও বলতে পারো, হু টেক শেল্টার আন্ডার লোকাল পলিটিক্যাল লিডার্স, স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্রয়ে তারা থাকে। তাহলে এইভাবে কি স্টেপ নিয়েছি অলরেডি বলেছি, কিন্তু এতে কোনো কাজ হয়নি। প্রবাবল সলিউশন, খুব ইম্পর্টেন্ট কথা বলতে হবে। তোমার কোনো সাজেশন আছে কিনা যে এটাকে কিভাবে ওভারকাম করা যায়, এটা বলবো। দেখো, স্ট্রিক্ট লজ মাস্ট বি ফর্মুলেটেড, কড়া আইন আনতে হবে এগেনস্ট সাচ অ্যাক্টিভিটিস, এই ধরনের কাজকর্মের বিরুদ্ধে কড়া আইন আনতে হবে। অ্যান্ড, আমি বলিনি সে কথাটা আর, অ্যান্ড দিস লজ মাস্ট বি ইমপ্লিমেন্টেড, আইনটা তৈরি করলেই হবে না, আইনটাকে কাজে লাগাতে হবে। সো দ্যাট, যাতে দিস
অ্যান্টি সোশ্যাল প্র্যাকটিস, এই অসামাজিক প্রথাটা ক্যান বি অ্যাবলিশড, ক্যান বি ডান অ্যাওয়ে উইথ, ক্যান বি ইরাডিকেটেড, সমাজ থেকে যাতে সমূলে উৎপাটন করা যায়, মানে উপড়ে ফেলা যায়। এরপরে দেখো রিকোয়েস্ট ফর রিমেডি, এটার বিভিন্ন ভাষা হতে পারে। আমি বলেছি দেখো, আন্ডার সাচ সার্কামস্ট্যান্সেস, এই পরিস্থিতিতে আই রিকোয়েস্ট দ্য হায়ার অথরিটিজ, আই রিকোয়েস্ট দ্য রিলিভেন্ট অথরিটিজ, আই রিকোয়েস্ট দ্য অথরিটিজ কনসার্নড, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করছি, টু টেক নেসেসারি স্টেপস এগেনস্ট দেম, তাদের বিরুদ্ধে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব। আর এই সেন্টেন্সটা যদি প্রথমে না লিখতাম তাহলে কি বলতাম? আন্ডার সাচ সার্কামস্ট্যান্সেস বা দেয়ারফর, এস ও সো বললেও হতো। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি, আই রিকোয়েস্ট দ্য হায়ার অথরিটিস বলে বাকিটা বলতাম। তাহলে এই থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি শুরুতে না বললে এখানেও বলা যায়, এবং সেটাও একটা ইউনিক টাইপের লেখা হবে, নিশ্চয়ই ভালো হবে। এই পয়েন্টগুলো যদি পরপর লিখে ফেলতে পারো, এর মাঝখানে কোয়েশ্চেনে কোনো হিন্ট দেওয়া থাকলে সেই হিন্টসগুলো অ্যাপ্লাই করবে, এগুলো বলতে গিয়েই অ্যাপ্লাই করা হয়ে যাবে। ভুল না হলেই তুমি কিন্তু ফুল মার্কস পাবে। এবার লেখাটাকে শেষ করব কিভাবে? আমি সেই পুরানো ফরম্যাটেই লিখেছি, থ্যাংক ইউ বলেছি, ফুল স্টপ দিয়েছি, সিনসিয়ারলি ইয়োর্স, ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স সিনসিয়ারলি, যা হোক বলে নিজের নামটা বলবে এখানে। আর এদিকে ওই যে বলেছিলাম অ্যাড্রেস আর ডেট। তাহলে আশা করছি আমি ভাষাটা নয়, কোন কথাগুলো বলতে হবে, কোন কোন পয়েন্টগুলো নিয়ে কথা বলতে হবে, এইটা তোমাকে বোঝাতে পেরেছি। তুমি যদি একবারে না বুঝে থাকো, একাধিকবার তুমি ভিডিওটা দেখতে পারো, নিশ্চয়ই তুমি বুঝতে পেরে যাবে কিভাবে পয়েন্টগুলো সাজিয়ে বলতে হবে। সেন্টেন্সের অভাব তোমার হবে না, সেটা কারেক্ট লিখতে পারলেই হলো। এবার আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, তুমি দেখে নাও সেখানেও কিভাবে এই স্টেপগুলো ফলো করেই আমি আরেকটা লেটার লিখছি। সেটা খুব সহজ ভাষায় ছোট্ট করে লিখব, যাতে তোমার বুঝতে আরো সুবিধে হয়। এই একটা লেখা একটু দেখো, টিভিতে এবং সিনেমাতে যে প্রচুর ক্রাইম সিন দেখানো হয়, এতে সমাজে একটা, বিশেষ করে কম বয়সীদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে। তা সাবজেক্ট হলো এক্সেসিভ ডেপিকশন অফ ভায়োলেন্স অ্যান্ড ক্রাইম অন টেলিভিশন অর সিনেমা। এক্সেসিভ মানে অতিরিক্ত, ডেপিকশন মানে দেখানো, শো। এখানে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা একটুখানি আলাদা বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, অ্যালাউ মি টু ইউজ ইউর এস্টিমড কলামস টু এক্সপ্রেস my deep concern over the excessive depiction of violence and crime on television or cinema। এখানে লোকালিটির কথা বলতে হচ্ছে না। তারপরে দেখো ডেসক্রাইব দ্য প্রবলেম, এবারে সমস্যাটা বর্ণনা করতে হবে। এটা আমার একার সমস্যা নয়, ইট ইজ রিয়েলি এ ম্যাটার অফ গ্রেভ কনসার্ন দ্যাট, এটা খুব চিন্তার বিষয় যে আ গুড মেনি সিরিয়ালস, ফিল্মস, মানে প্রচুর সংখ্যায় সিরিয়াল, সিনেমা ডিসপ্লে ক্রাইমস অ্যান্ড ভায়োলেন্সেস, এই ক্রাইম সিনগুলো, এই টর্চার ভায়োলেন্সগুলো, এগুলো ওপেনলি তারা ক্যামেরায় দেখায়। এতে কি ইনকনভেনিয়েন্স, কি অসুবিধা হয়? টেলিভিশন অ্যান্ড সিনেমা আর নো ডাউট দ্য মোস্ট পপুলার মোড অফ এন্টারটেনমেন্ট টু মোস্ট ইয়াং মাইন্ডস। কম বয়সীদের কাছে এই দুটোই সবচেয়ে বেশি এন্টারটেনমেন্টের উৎস। তাহলে ছোটরা, কম বয়সীরা দেখে, তাদের মনে প্রভাব পড়বেই। ইউথস আর ফাউন্ড প্রোন টু দিস সিরিয়ালস অর মুভিজ, সাম অফ দেম ইভেন রান আফটার ইমিটেটিং দ্য হিরোইক ফিটস, ফিটস মানে এই কাজকর্মগুলো, অ্যান্ড ব্রিং ডেঞ্জার টু দেয়ার লাইফ, তাদের জীবনে বিপদ নিয়ে আসে, বিপদ ডেকে আনে। বিসাইডস such scenes develop a sort of aggressiveness among them, এই দৃশ্যগুলো, ক্রাইম দৃশ্যগুলো তাদের মধ্যে অ্যাগ্রেশন, বেশ আক্রমণাত্মক মনোভাব নিয়ে আসে। তাই এগুলো বন্ধ হওয়া দরকার। তাহলে এখানে স্টেপস টেকেন, আমরা তো আর ওর এগেনস্টে স্টেপ নিতে পারি না,
এডিটরকে লেখা ছাড়া। তা এখানে স্টেপ বলতে হচ্ছে না, প্রবাবল সলিউশন, এর সলিউশন কি হতে পারে না আইন করতে বলবো, সে কথাটাই বলা আছে। দেখো, দেয়ারফর দ্য গভর্নমেন্ট শুড মেক স্ট্রিক্ট লজ এগেনস্ট সাচ এক্সপোজার টু স্টপ সাচ প্র্যাকটিসেস। এই ধরনের প্রথাগুলো বন্ধ করার জন্য সরকারকে আইন তৈরি করার কথা বলা হচ্ছে। এই কথা বলতে গিয়েই একেবারে রিকোয়েস্টও করা হয়ে গেছে, তাহলে লাস্টের কথাটাও একসঙ্গেই বলে দেওয়া হয়ে গেছে। কখনো কখনো এভাবে বলে দেওয়া সম্ভব, তা তুমি সেভাবে বলতে পারো। তাহলে আরেকটা এক্সাম্পল একটু দেখে নাও, এটাও খুব সুন্দর একটা এক্সাম্পল। এর পরেরটা প্রাইভেট কোচিং সেন্টার নিয়ে একটা কমন কোয়েশ্চেন প্রায় সময় দেখা যায় যে প্রাইভেট কোচিং সিস্টেম যেটা জাতীয় শিক্ষানীতিতে বন্ধ করতে বলা হয়েছে, সেটা বন্ধ করা নিয়ে একটা এডিটোরিয়াল লেটার। কোয়েশ্চেনটা হলো, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর ভিউজ অন দ্য সিস্টেম অফ প্রাইভেট কোচিং ফর স্কুল অর কলেজ স্টুডেন্টস। তাদের এই প্রাইভেট টিউশনি এগুলো পড়া উচিত কিনা এ নিয়ে একটা লেখা। দেখে নাও, আমি বলে দিচ্ছি, একটু বুঝে নাও পয়েন্ট অনুযায়ী লেখাটা কেমন হচ্ছে। এখানে প্রথম পয়েন্ট ওই সেই একই রকম ভাবে, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই ডিপ কনসার্ন ওভার দ্য প্রাইভেট কোচিং সিস্টেম ইন আওয়ার এডুকেশন। এবার লোকালিটির প্রশ্ন নেই এখানে, তাহলে ডেসক্রাইব ইউর প্রবলেম অর ইউর ইস্যু, তাহলে কি বিষয়ে আমি মতামত জানাতে চাই সেটা নিয়ে এবারে মতামত জানাবো। প্রথমে মূল কথাটা একটা বাক্যে বলতে পারলে ভালো হয়, বলে এটা যেহেতু কমপ্লেন নয় মতামত জানাচ্ছি, তাহলে এখানে আমার মতামতটা জানাবো। দেখো, নাওয়েডেজ প্রাইভেট কোচিং হ্যাজ বিকাম এসেন্সিয়াল টু এভরি স্টুডেন্ট অফ আওয়ার স্টেট। আমাদের রাজ্যের প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছেই প্রাইভেট কোচিংটা একটা খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে। ইট ইজ লাইক দ্য সেল টু অ্যান অয়েস্টার। এটা কেন ঠিক শামুকের কাছে তার খোলসের মতো, ঠিক যেমন খোলস ছাড়া শামুক বাঁচবে না, সত্যিই তাই প্রাইভেট টিউশনি প্রাইভেট কোচিং ছাড়া কোনো ছাত্রই পড়াশুনো করে না। স্টুডেন্টস অ্যান্ড দেয়ার প্যারেন্টস আর নট স্যাটিসফাইড উইথ দেয়ার ক্লাসেস ইন স্কুল। দে কান্ট প্রিপেয়ার দেয়ার হোমওয়ার্ক দেমসেলভস অ্যাট হোম। তারা বাড়িতে নিজেরা হোমওয়ার্কগুলো তৈরি করতে পারে না। সো দে টেক শেল্টার আন্ডার দ্য শেড অফ কোচিং সেন্টার্স। তাই তারা কোচিং সেন্টারের ছায়ায় আশ্রয় নেয়। সো দে টেক হেল্প ফ্রম দ্য কোচিং সেন্টার। দে কালেক্ট প্রেসাস নোটস ফ্রম দেয়ার। ওখান থেকে তারা খুব মহামূল্যবান নোটস সংগ্রহ করে। অ্যান্ড মেমোরাইজ দেম, আর সেগুলোকে মুখস্থ করে। দে ফেল ইন দ্য এক্সামিনেশন ইফ দ্য সাজেশন ফেলস। সাজেশন ফেল করলে তারাও ফেল করে। দেয়ার স্ট্যান্ড মেনি কোচিং সেন্টার্স ইন এভরি লেন। সমস্ত গলিতে গলিতে কত কত কোচিং সেন্টার রয়েছে। অ্যাজ আ বুন টু দ্য স্টুডেন্টস, ছাত্রদের কাছে তারা আশীর্বাদের সমান। ডিউ টু সাজেস্টিভ স্টাডি, যেহেতু তারা বেছে বেছে পড়াশুনো করে। দেয়ার ফান্ডামেন্টাল লার্নিং ইজ মার্ড, ইজ হ্যাম্পার্ড, ইজ হিন্ডার্ড। তাদের ফান্ডামেন্টাল মূল যে শেখার জায়গাটা সেটাই বাধাপ্রাপ্ত হয়। অ্যান্ড দেয়ার প্রসপেক্ট বিকামস ব্লিক, তাদের ভবিষ্যৎটা অনুজ্জ্বল হয়ে যায়। দাস এইভাবে দ্য ফিউচার আর্কিটেক্টস অফ আওয়ার কান্ট্রি, ছাত্ররা সমাজের ভবিষ্যতের স্থপতি। আর অফেন মিসগাইডেড দেয়ার, তারা অনেক সময় কোচিং সেন্টারে গিয়ে মিসগাইডেড হয়ে যায়। তাহলে এর কি শুধু খারাপ দিকই আছে? না, এর তো কোচিং সেন্টারের কিছু ভালো দিকও আছে। যেমন অনেক ছাত্রছাত্রী সেখান থেকেই পড়াশুনো করে। দেখো, সেটাই বলছি, শুধু খারাপ দিক বললেই তো হবে না, তার ভালো দিক থাকলে সেটাও বলতে হবে। সাম স্টুডেন্টস আর ট্রুলি বেনিফিটেড ইন দিস সিস্টেম অফ এডুকেশন বিকজ আওয়ার স্কুলস ল্যাক ইন প্রপার ইনফ্রাস্ট্রাকচার। স্কুলে যথাযথ পরিকাঠামো নেই। ইট ইজ নট অলওয়েজ পসিবল ফর আ টিচার টু রেন্ডার প্রপার এডুকেশন। শিক্ষা দান করা সবসময় সম্ভব হয়ে ওঠে না একজন টিচারের পক্ষে। অ্যান্ড গাইড, তাদেরকে গাইড করাটা, ইফ দে আর সিট অ্যাবাউট
100 স্টুডেন্টস ইন আ ক্লাসরুম, একটা ক্লাসরুমে যদি 100 ছাত্রছাত্রী বসে, তাহলে একজন টিচারের পক্ষে তাদেরকে একসাথে গাইড করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। দেয়ারফর কোচিং সেন্টার্স হ্যাভ বিকাম দ্য কাউন্টার পার্ট টু আওয়ার এডুকেশন। এই কোচিং সেন্টারগুলো এরা প্যারালালি স্কুলের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে অনেক সময় বড় ভূমিকা পালন করে থাকে। আন্ডার সাচ সার্কামস্ট্যান্সেস, এই পরিস্থিতিতে তাহলে আমার সাজেশন কি? I request the concerned authority to develop the infrastructure of schools। তাহলে যদি জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাইভেট কোচিং সিস্টেম বন্ধ করতে হয়, তাহলে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামোটা অনেক উন্নত করতে হবে। অ্যান্ড অ্যাবলিশ দ্য সিস্টেম অফ প্রাইভেট কোচিং ফ্রম আওয়ার এডুকেশন। আমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে প্রাইভেট কোচিংকে তবেই অ্যাবলিশ করা যাবে, যখন ছাত্রছাত্রীরা মনে করবে স্কুলেই তাদের সমস্ত প্রয়োজন মিটে যাচ্ছে। এই বলে এই লেটারটা এখানেই এইভাবে শেষ করে দেওয়া যাবে। এর বাইরেও তোমাদের নিজস্ব মতামত কিছু থাকলে নিশ্চয়ই এর মাঝখানে অ্যাড করতে পারবে। তাহলে সেন্টেন্সগুলো বারবার বলছি, আমি যেভাবে লিখেছি তোমার পক্ষে সবসময় যদি এভাবে লেখা সম্ভব না হয়, তুমি খুব সহজ ভাষায় লিখবে। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় তার একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা পেয়েছো। তোমরা এবার এই পয়েন্ট ধরে ধরে যদি লেখো, আমি নিশ্চিত তোমাদের এডিটোরিয়াল লেটার লিখতে কোনো সমস্যা হবে না। আর সেন্টেন্স কারেক্ট হলে তোমরা অবশ্যই ফুল মার্কস পাবে, তোমার সেটা মাধ্যমিক, এইচএস বা WBCS বা অন্যান্য কোনো কম্পিটিটিভ এক্সাম হলেও। আজকের ক্লাস যদি তোমার ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক দেবে, তোমার মতামত জানাবে, কমেন্ট বক্স খোলাই রইল। তুমি যদি চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা অনেকেই তা সাবস্ক্রাইব করছো না। তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদির মাধ্যমে শেয়ার করবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। এই রকম আরও রাইটিং সংক্রান্ত ভিডিও ক্রমশ আসতে থাকবে। সঙ্গে স্পোকেন ইংলিশের ক্লাস যেমন চলছে, ট্রান্সলেশন ইত্যাদি চলবে। তোমরা যারা ট্রান্সলেশনের সমস্যায় ভুগছো, তারা প্লে লিস্টে গিয়ে সেই ক্লাসগুলো দেখে নেবে। তোমাদের ইংরাজি শিখতে আশা করি অনেক সুবিধা হবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।